আজকের পড়ানোর বিষয় রবার্ট ব্রাউনিংয়ের লেখা বিখ্যাত কবিতা মাই লাস্ট ডাচেস। তো এই কবিতাটি তোমাদের পড়ার আগে বেশ কিছু তথ্য এবং এর যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটাই তোমাদেরকে কবিতাটা বুঝতে অনেক সাহায্য করবে। এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া তোমরা সহজে বুঝতে পারবে না। তাই এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তী যে পার্টটা সেটাতে আমি কবিতা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো টাইটেল নিয়ে, মাই লাস্ট ডাচেস। এখানে লাস্ট কথাটা যেটা আছে, লাস্ট মানে এখানে কিন্তু শেষ নয়, লাস্ট মিন্স ফরমার, আগের। যেমনভাবে আমরা বলে থাকি লাস্ট নাইট মানে গত রাত্রে, লাস্ট ইয়ার মানে গত বছরে, সেই রকম লাস্ট মানে হচ্ছে এখানে ফরমার বা আগের। ডাচেস কি? ডাচেস হচ্ছে ডিউকের ফেমিনাইন জেন্ডার, অর্থাৎ ডিউক হচ্ছে কোনো একটা ছোট প্রদেশের শাসক এবং তার স্ত্রীকে বলা হবে ডাচেস। তো এখানে একজন ডিউক তার যে আগের স্ত্রী বা ডাচেস তার একটা পিকচার সম্পর্কে আলোচনা করেছে। দেখো এখানে এই ছবিটাতে দেখতেই পাচ্ছ, সেই জন্য কিন্তু এখানে টাইটেলটা খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। দ্য টাইটেল অফ এ লিটারেরি কম্পোজিশন ইজ মোর অর লেস লাইক এ সাইনবোর্ড অফ এ শপ। যে কোনো লেখার যে নামকরণ সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমনভাবে দোকানের সাইনবোর্ডটা ভূমিকা পালন করে। তো এবার দেখো এর যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, মাই লাস্ট ডাচেস রিটেন বাই রবার্ট ব্রাউনিং, হু ওয়াজ বর্ন ইন 1812 and died in 1889. So he belonged in the Victorian age. রবার্ট ব্রাউনিং ছিলেন একজন ভিক্টোরিয়ান এজের কবি। টাইপ অফ পোয়েম, এটা কি ধরনের কবিতা? দিস ইজ এ ড্রামাটিক লিরিক। এটা অ্যাকচুয়ালি ড্রামাটিক লিরিক্স, এবং এই ড্রামাটিক লিরিক্সের একটা ভাগ হলো ড্রামাটিক মনোলগ। কথা হচ্ছে ড্রামাটিক মনোলগ কি না, ড্রামাটিক হচ্ছে ড্রামার আকারে অর্থাৎ নাটকীয় ভঙ্গিতে, মনো মানে এক, অর্থাৎ মনোলগ মানে হচ্ছে বক্তা অর্থাৎ স্পিকার কথা বলবে এবং সাইলেন্ট লিসিনার থাকবে, অর্থাৎ শ্রোতা যে হবে তার কিন্তু কোনো কথা থাকবে না। সেই ধরনের কবিতাগুলোকে আমরা বলবো ড্রামাটিক মনোলগ। পাবলিকেশান, কবিতাটি প্রকাশিত হয়েছিল ইন 1842, 1842 সালে। লাইন্স, দেয়ার আর 56 লাইন্স অ্যান্ড 28 রাইমিং কাপলেটস, এবং 28টি কাপলেট আছে। কাপলেট কি? কাপলেট হলো 2 লাইনের স্তবককে আমরা বলবো কাপলেট, এবং রাইমিং সেগুলোকে বলবো যেগুলোতে একটা লাইনের সঙ্গে অপর লাইনের ছন্দের মিল থাকবে। এটাকে আমরা হিরোইক কাপলেট নামেও চিনতে পারি, যেটা প্রথমে জিওফ্রে চসার লিখেছিলেন। মিটার, এটি কোন মিটারে লেখা? আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটার মানে হচ্ছে 5টা করে ফুট থাকবে, 5টা মিটার থাকবে। এবং আয়াম্বিকটা কি? এটা একটা প্রোসোডিক্যাল ডিভাইস। তোমরা এটা জানতে চাইলে আমি পরে প্রোসোডির একটা ক্লাস করব, সেটা তোমরা দেখে নেবে। সোর্স অফ দ্য পোয়েম, এই কবিতার উৎসটা কি, অর্থাৎ এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1842। কবিতাটি প্রথমে প্রকাশিত হয়েছিল ইন দ্য 3rd ভলিউম অফ বেলস অ্যান্ড পোমগ্রেনেটস। এই বেলস অ্যান্ড পোমগ্রেনেটস সেটা কার মধ্যে ছিল? আন্ডার ড্রামাটিক লিরিক্স, অর্থাৎ ড্রামাটিক লিরিক্সের বেলস অ্যান্ড পোমগ্রেনেটস এর আন্ডারে প্রকাশিত হয়েছিল। ইন 1863 দ্য পোয়েম ওয়াজ
ইনক্লুডেড ইন ড্রামাটিক রোম্যান্সেস, এবং 1863 সালে কবিতাটি ড্রামাটিক রোম্যান্সের মধ্যে যুক্ত হয়। থিম, এই কবিতাটির যে বিষয়বস্তু, কি বিষয় নিয়ে কবিতাটি আছে? রিলেশনশিপ, সম্পর্ক নিয়ে। এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে মাই লাস্ট ডাচেস যেখানে বলছে ডিউক আর ডাচেসের মধ্যে যে একটা সম্পর্ক, সেটা প্রকাশ পাচ্ছে। জেন্ডার এক্সপেকটেশনস, অর্থাৎ যে লিঙ্গ প্রত্যাশা, অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে মেল ডমিনেট সোসাইটি, এখানে যে ডিউক ডাচেসের উপরে যে এক্সপ্লয়েট করছে সেটা এখানে প্রকাশ পাচ্ছে। জেলাসি, ঈর্ষা অ্যান্ড পসেসিভনেস, এবং কোনো কিছুর প্রতি দখল বা অধিকার নিয়ে। নেক্সট দেখো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেটা বলছিলাম এটা অবশ্যই জানা জরুরি তোমাদের। ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস বেসড অন দ্য রিয়েল লাইফ অফ ডিউক আলফানসো II, দ্য ফিফথ ডিউক অফ ফেরারা। ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস কবিতাটি ডিউক আলফোনসো II নামে একজন ডিউক ছিল। কোথাকার ডিউক? ইটালিতে ফেরারা নামে একটা প্রদেশ, সেখানকার পঞ্চম ডিউক ছিল এই ডিউক আলফোনসো II। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 16th সেঞ্চুরি, ষোড়শ শতকের দ্বিতীয়ার্ধে, অর্থাৎ 1585 পর থেকে 1599 মধ্যে, এই সময়কালের মধ্যে ডিউক আলফোনসো II তিনি ফেরারা প্রদেশের একজন শাসক ছিলেন। দ্য স্পিকার আলফোনসো ইজ টকিং অ্যাবাউট হিজ লাস্ট ডাচেস। এখানে বক্তা আলফোনসো তার যে পূর্ববর্তী ডাচেস অর্থাৎ ডিউকের যে স্ত্রী তার সম্পর্কে তিনি বলছেন, এবং তার নামটা কি ছিল? লুক্রেজিয়া ডি কসিমো ডি মেডিসি। এটাই ছিল ডাচেসের নাম, লুক্রেজিয়া ডি কসিমো ডি মেডিসি। সি ওয়াজ দ্য ডটার অফ কসিমো ফার্স্ট ডি মেডিসি। কসিমো ফার্স্ট ডি মেডিসির কন্যা ছিল। ইন 1558, at the age of 24, Alfonso married Lucrezia di Medici when she was 13 years old. অর্থাৎ ডিউক আলফোনসো কসিমো ফার্স্ট ডি মেডিসি নামে একজন ব্যক্তির কন্যাকে বিবাহ করেছিলেন যখন ডিউকের বয়স ছিল 24 বছর, এবং সেই ডাচেসের অর্থাৎ লুক্রেজিয়া ডি কসিমোর বয়স ছিল তখন 13 বছর। সি ডায়েড ইন 1561। এই ডাচেস মারা যায় 1561 সালে অ্যাট দ্য এজ অফ 16, 16 বছর বয়স। এবং এই মারা যাওয়ার পরে ডিউক যে সেকেন্ড ম্যারেজের জন্য অ্যারেঞ্জমেন্ট করছে, তার জন্য যে মিডিয়েটর আসছে, অর্থাৎ এই বিবাহের জন্য যে আরেকজন ডিউকের বাড়ি দেখতে এসেছে, তাদের কাছে বর্ণনা করছে এই ডাচেস সম্পর্কে। সেটা হচ্ছে এরকম ছবিতে দেখিয়ে বর্ণনা করছে সেই ডাচেসের কি কি গুণাগুণ ছিল এবং তার কি কি অভ্যাসগুলো ডিউকের পছন্দ ছিল এবং কি কি ছিল না। এরপরে দেখো, ইন 1564 হি সট দ্য হ্যান্ড অফ বারবারা। 1564 সালে তিনি বারবারার হাত ধরেন, অর্থাৎ তিনি সেকেন্ড ম্যারেজ করেন। কাকে? বারবারাকে। হু ওয়াজ বারবারা? Barbara was the 8th daughter of the Holy Roman Emperor
ফার্দিনান্দ ওয়ান। এই বারবারা ছিল পবিত্র রোমান সাম্রাজ্যের ফার্দিনান্দ ফার্স্টের অষ্টম কন্যা অ্যান্ড দ্য সিস্টার অফ দ্য কাউন্ট অফ টাইরাল ফার্দিনান্দ টু। অর্থাৎ ফার্দিনান্দ টু বা ফার্দিনান্দ সেকেন্ড, যিনি ছিলেন টাইরালের কাউন্টও একটা পদবী, তার বোন। তো এই ছিল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এই বারবারাকে বিবাহ করার আগে যে মিডিয়েটর এসেছিল, সেই মিডিয়েটরদেরকে উদ্দেশ্য করে, তারাই হচ্ছে সাইলেন্ট লিসিনার, আর স্পিকার হচ্ছে ডিউক আলফানসো। তো এই জন্যই কিন্তু এটা একটা ড্রামাটিক মনোলগ। তো তাদেরকে উদ্দেশ্য করে এই কবিতাটা, বা তাদেরকে উদ্দেশ্য করে যা যা বলেছিল সেটাই কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে। আশা করি এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা তোমাদের প্রত্যেকের বোঝা গেল। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে, এবং পরবর্তী ভিডিওতে আমি কবিতাটা নিয়ে আলোচনা করব। তোমরা কবিতাটি অবশ্যই দেখবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।